আমেরিকা চায় এই অঞ্চলে কর্তৃত্ব, তেল সম্পদের উপর কর্তৃত্ব, আরব দেশের উপর কর্তৃত্ব এবং ইসরায়েলের জন্য নিরাপদ ভূমি। পক্ষান্তরে ইরান চায় যে ওই পারস্য উপসাগরীয় এলাকায় যেমন লেবানন, ইরাক, সিরিয়া এসব জায়গায় নিজের কর্তৃত্ব বিস্তার করতে। হয়তো সৌদি আরবও চায় যে তাদের কর্তৃত্ব থাকুক ওই গালফ কান্ট্রিগুলোতে। ইসরায়েল তো অবশ্যই চায় যে আস্তে আস্তে গ্রেটার ইসরায়েল করতে, যেমন আস্তে আস্তে একটার পর একটা, যেমন ফিলিস্তিন খাওয়া হয়ে গেলে মিশর খাওয়া হয়ে গেলে সৌদি আরব। এরা কিন্তু ইসরায়েল কিন্তু একটাও ছাড়বে না আমার মনে হয়, আস্তে আস্তে এরা সবাইকে গ্রাস করতে চায়। এখন এমত অবস্থায় এসে আপনি কি মনে করেন যে মানে এই যে যুদ্ধটা কয়দিন, মানে কয়টা দিন ধরে, কয়টা মাস ধরে আসলে আমেরিকা চালাতে পারবে? আমেরিকার যে ইকোনমিক্যালি কন্ডিশন বা লজিস্টিক সাপোর্ট যে শেষ হয়ে আসছে, যে এই যে আপনি আয়রন ডোমের কথা বললেন, তারপরে থার্ড ইন্টারসেপ্টরের কথা বললেন, প্যাট্রিয়ট কথা বললেন, যেগুলো আসলে মেরে ইরানি মিসাইল ধ্বংস করে ওগুলো নাকি স্টক শেষ হয়ে যাচ্ছে। তো এরকম কয়দিন কন্টিনিউ করতে পারবে এই যুদ্ধটা আমেরিকা? প্রথমেই আপনার সংখ্যা বা আপনার যে একটা ভয় তৈরি হয়েছে যে ইরান কতদিন এটা কন্টিনিউ করতে পারবে, এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করবো। ইরানের মিসাইল ফ্যাক্টরি কন্টিনিউ চলতেছে রাত দিন 24 ঘন্টা। এবং সেটা কিভাবে হয়? টিম ওয়াইজ। যেমন একটা টিম গিয়ে কাজ করে 6 ঘন্টা, ওই টিম চলে গেলে এর পরবর্তী একটা টিম কাজ করে 6 ঘন্টা, 12 ঘন্টা, আরেকটা টিম কাজ করে 12 ঘন্টা, 6 ঘন্টা, আরেকটা টিম কাজ করে 6 ঘন্টা, তার মানে 24 ঘন্টা। আমি আপনাকে বুঝাইতে পারলাম। এটা কন্টিনিউয়াস প্রসেসিং অফ প্রডিউসিং মিসাইলস অফ ডিফারেন্ট ভার্সনস, এটা চলছে। তাইলে কি বোঝা গেল? ইরানের এই যে মিসাইল কখনো শেষ হবে না। ভারতের একজন বিখ্যাত নিরাপত্তা বিশ্লেষক আছেন, তিনি আর্মির লোক ছিলেন, যে মেজর জেনারেল জেডি বক্সি। উনি পাকিস্তানের নামটাও শুনতে পারেন না, কিন্তু ইরানকে উনি খুব সমর্থন করেন এবং উনি অনেক কিছু জানেন। উনিই বলেছেন যে 24 ঘন্টা মিসাইল তৈরি হচ্ছে ইরানে, তাহলে ইরানের মিসাইল স্টক পাইল কোনোদিনও কমবে না। সুতরাং এই নিয়ে কোনো ভয় নাই। আর আরেকটি জিনিস আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো এই, আমেরিকাও এটা বুঝে গেছে, আমেরিকার ইন্টেলিজেন্স ধরে ফেলছে যে ইরান অলরেডি আপনার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বের করেছে, যার রেঞ্জ হলো 10 থেকে 11,000 মাইল, যেটা শুনলাম। এবং ইরান থেকে যদি 10 থেকে 11,000 মাইল টমাহক মিসাইল, ইরানি মিসাইল গিয়ে পড়ে, তাহলে আমেরিকার পূর্বাংশ এবং মধ্যাংশ এই মিসাইল কভার করবে। ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার আছে, অ্যাটম বোম আছে। যদি আমেরিকা অ্যাটম বোমের ভয় দেখায় অথবা একটা অ্যাটম বোমও চার্জ করে, কি হবে? ইরান তো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, বিশাল দেশ। না হয় একটা অংশ শেষ হবে। জাপানের কি হয়েছে? 45-এ যখন জাপানে দিল হিরোশিমা নাগাসাকি, জাপান তো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হয়তো আমেরিকা ঘাঁটি টাটি বসিয়ে দমন করে রাখছে, তারা একটা প্রিন্সিপাল নিয়েছে, তারা কোনো সৈন্য পাঠাবে না বা সামরিক শক্তি সম্পন্ন হবে না, কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারে তো জাপান তো বিরাট পজিশনে আছে। এই বোমা খায়ও, 1945 এর বোমা খায়ও, তাহলে ইরানের কি হবে? তাহলে ইরান যখন বোমা ছাড়বে, আমেরিকান সিটিজেন্স আর লাইফ লাভিং সিটিজেন্স, জীবনকে তারা অত্যন্ত ভালোবাসে। এবং ইরানের উপরে যদি আমেরিকা এই অবিমৃষ্যকারীর পরিচয়তা দেয়, কোন অ্যাটম বোমা চার্জ করে, তাহলে আমেরিকাকে জীবনের জন্য চরম মূল্য দিতে হবে। ইরান একটু পিছপা হবে না, এক মুহূর্ত ভাববে না ইরানের এই ব্যালিস্টিক মানে মিসাইলের মধ্যে, নিউক্লিয়ার মিসাইলের মাথার মধ্যে অ্যাটম বোম ফিট করবে এবং মুহূর্তের মধ্যে এটা চার্জ করা হবে। এবং ওয়াশিংটন ডিসিতেও যদি এটা গিয়ে পড়ে, আই ফরহাদ হোসেন মাস্ট নট বি সারপ্রাইজড এট অল। সুতরাং এই কনসিকুয়েন্স চিন্তা করেই আপনার আমেরিকাকে ইরানের উপরে পারমাণবিক হামলার বিষয়টি মাথায় রাখতে হবে। জি। আপনার কি আসলেই মনে হয় যে শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র আসলে মানে নিক্ষেপ করলেও করতে পারে? অবশ্যই তো ইরান কখনোই একবার ইয়ে করবে না। কিন্তু ইরানের উপর কি আসলে পরমাণু অস্ত্র, ২য় বিশ্বযুদ্ধের পর তো একটা ইয়ে হয়েছিল সমঝোতা যে আসলে আমরা কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করব না। এরপর স্নায়ু যুদ্ধ, ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, সোভিয়েত রাশিয়া ভাগ হয়ে গেল। কখনোই কিন্তু কেউ পরমাণু অস্ত্র ব্যবহার করেনি। এখন এমত অবস্থায় এই পরমাণু অস্ত্র ব্যবহারটা কি আসলেই কি এই ইসরায়েল আমেরিকা এরা আসলে করতে পারে বলে আপনি মনে করেন? সম্ভাবনা কতটুকু আছে? শোনেন, সমস্যাটা হলো এই জায়গায় যে পরমাণু অস্ত্র তো ধরেন এতদিন সুযোগ থাকলে করে ফেলতো। আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সমস্যাটা হলো জাতিসংঘ নামক যে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আমরা চাঁদা টাদা দিয়ে রাখি খামোখা, এটা আগে ছিল এই 5টা শক্তির ক্লাব, এখন হচ্ছে আমেরিকান ক্লাব আর ইসরায়েলের ক্লাব। এখানে দেখেন এই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গুয়েতেরেস,
এই লোকটা রিজাইন করে না কেন? একটা স্টুপিড, হি ডাজ নট এনি ক্যাপাসিটি এক্স্যাক্টলি টু টেক এনি মেজার টু এক্স্যাক্টলি টু মেক দ্য মেজার অফ রিটার্নিং কি বলে ওই যে চিটং এ যে আছে শরণার্থী, রোহিঙ্গা রেফিউজি, টু টেক দেম ব্যাক টু দেয়ার মাদারল্যান্ড। পারছে? এখানে এসে সে ইফতারি করে গেল, তারপরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরলো, ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে কত ছবি উঠালেন, বললেন ইউনূস আমি সাহেব বলল, পাঠানোর ব্যবস্থা করলো। ইউনূস সাহেব বলল পরবর্তী ঈদ দেশে গিয়ে করবেন। হ্যাঁ, পরবর্তী গিয়ে উনি করবেন। তাইলে আমার কথা হলো ওই 12 লাখ রোহিঙ্গাদের যিনি ফেরত নিতে পারলেন না, তার মতো লোক কি করবে আমেরিকাকে? সেই লোকটা রিজাইন করা উচিত অন প্রোটেস্ট অফ দ্য ইলিগেল অ্যান্ড ইলেজিটিমেট অ্যান্ড ক্রিমিনাল অ্যাটাক অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন ইরান। তার পদত্যাগ করা উচিত ছিল যে জাতিসংঘে আমি আমেরিকা ইজ কন্ট্রোলিং মি ইন এ ভেরি টাইট ওয়ে, আমি কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারছি না, কোনো কার্যক্রম করতে পারছি না। তাইলে এখন তো যেহেতু আমেরিকার টোটাল পকেটে এবং ইসরায়েলের টোটাল পকেটে জাতিসংঘ চলে গেছে, তাইলে যদি হামলা করতেও পারে, তবে হামলা করলে যে পরিণতি হবে তা তো আমি আপনাকে বললাম, যে এই প্রথমবারের মতো আমেরিকার মাটি আক্রান্ত হবে, মিসাইল অ্যাটাকে আক্রান্ত হবে, নিউক্লিয়ার অ্যাটাকে আক্রান্ত হবে। তাহলে আপনার সেই শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখছেন আপনি এই 14-15 দিনে বা এর আগের ইতিহাস আপনি সবই জানেন, আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধটা শেষ হবে কিভাবে? স্থলবাহিনী পাঠাবে নাকি না পাঠিয়ে? একটা ইরান যে কন্ডিশন দিছে, ইরান কন্ডিশন গুলা আমেরিকা মানো, বলছে যে আমরা তো যুদ্ধ করি নাই, অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছো, আমাদের 4 বিলিয়ন খরচ হয়ে গেছে টাকা, 3 বিলিয়ন 2 বিলিয়ন ছিল, এখন আরো যোগ হয়েছে 2 বিলিয়ন, 4 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিবা। 1, 2 নম্বর যেটা আর ইসরায়েলি যে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে প্যালেস্টাইনি রাষ্ট্র, স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং ইসরায়েলের উপর থেকে কয়েকটা জিনিস, ইসরায়েলের উপর থেকে তোমার যে অন্ধ সমর্থন প্রত্যাহার করতে হবে। আর এটি হলো আরব দেশ থেকে, আরব ভূখণ্ডের থেকে যত সামরিক স্থাপনা তোমার আছে সব উইথড্র করে নিতে হবে। এবং আরবের উপরে যে তোমরা তেলের জন্য অত্যাচার করছো সেইটা বন্ধ করতে হবে। আরেকটি জিনিস হলো এই তেল হলো কিন্তু একটা হেজিমোনিয়াল পাওয়ার, জানেন তো? ইট ইজ এ ডিফেন্স স্ট্র্যাটেজি। তেল কিন্তু একটা হেজিমনি। আমেরিকা এটা ক্যাপচার করেছে কেন? এই তেল বিক্রি করে, তেল বিক্রির টাকা দিয়ে আর্মস কিনে, অস্ত্রশস্ত্র কিনে, এটা দিয়ে ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা। তাহলে ওয়েল ইজ এ হেজিমনি। আর আরেকটা বলছে যে ইরান আরেকটা মন্তব্য করেছে যে পৃথিবীর যে কোনো দেশে কোনো মূল্যবান সম্পদের সন্ধান পেলেই আমেরিকা এই সম্পদকে ছলে বলে তাদের অধিকারে নিতে চায়। যদি ওই দেশের সরকার তা অপোজ করে, বিরোধিতা করে, তাহলে সরকারকে উল্টিয়ে দেয় বা সরকারে উঠিয়ে নিয়ে যায়। এ প্রমাণ তো পেলাম যে আপনার ভেনিজুয়েলার মাদারু এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে, গুন্ডামি করেছে। আমেরিকা গুন্ডামি করে, গুন্ডামি। যেই দেশে আপনার দেশে কোনো সম্পদ থাকলে এটা দিয়ে দিতে হবে যদি সন্ধান পায়, তাহলে আপনার দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার নো ম্যাটার এট অল আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। এইটা বলছে ইরান। এই প্র্যাকটিস আমেরিকার বন্ধ। প্রত্যেক জাতির তার নিজস্ব সম্পদ, তার নিজের, এইগুলো মেনে নিবে। তারপরে একটা জিনিস হবে যে না মেনে নিলেও আমেরিকা আস্তে আস্তে, যেভাবে আমেরিকার ডিপ্রেশন হচ্ছে ইকোনমি, আস্তে আস্তে নিজেরাই যুদ্ধ বন্ধ করে দিবে, ইরানের বিজয় হবে। ইরান তখন আমেরিকাকে বলবে ইউ আর সিম্পলি পার্সোনা নন গ্রেটা ফ্রম আরব ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু এক্স্যাক্টলি রিমুভ all your military establishment from Arab world, from Middle East as soon as possible. You just get back and go to your country.